ইরফান বিরক্তি কণ্ঠে বলে, But I have no feelings for you. অন্তরা হঠাৎই কান্নামাখা গলায় তেজি কণ্ঠে বলে। ইরফান 1 সেকেন্ডও সময় ব্যয় না করে অন্তরার গালে শক্তপোক্ত এক থাপ্পড় মেরে দেয়। অন্তরা নীরবে অশ্রু বিসর্জন দেয়। ইরফান জ্বলন্ত চোখে অন্তরার দিকে তাকিয়ে রাগে চিৎকার করে বলে, তোদের মতো মেয়েদের উপর ইরফান নেওয়াজ থুতু ফেলতেও হাজারবার ভাবে। শুদ্ধ দূর থেকে ইরফানকে এত রাগতে দেখে এক প্রকার দৌড়ে এসে বলে, ইরফান কি হয়েছে? অন্তরা কি হয়েছে? ইরফান অন্তরার দিকে চেয়ে দাঁতে দাঁত চেপে বলে, She is a naughty girl. কথাটা বলে 1 সেকেন্ডও দাঁড়ায় না, উল্টো ঘুরে যেতে যেতে রাগান্বিত স্বরে বলে, এসব ফালতু ইমোশন নিয়ে আর একবার আমার সামনে আসলে এর ফল ভালো হবে না। শুদ্ধ বিস্ময় চোখে ইরফানের প্রস্থান দেখল। সেদিন অন্তরা শুদ্ধের কাছে বসে অনেক কেঁদেছিল। সে ইরফানকে ছাড়া কিছু ভাবতে পারে না। শুদ্ধ যেন তার ভাইকে বোঝায়। শুধু প্রথম প্রথম অন্তরার অবস্থা দেখে ইরফানকে বোঝানোর ট্রাই করেছে। উল্টে সেও 2-4টে থাপ্পড় খেয়ে ফিরে এসেছে। বুঝে গিয়েছে এসব সম্ভব নয়। উপায় না পেয়ে তারা সব ফ্রেন্ডরা অন্তরাকেই মুভ অন করানোর ট্রাই করে। বেচারি চুপচাপ শুনতো। দিন শেষে যেই লাউ সেই গরু হয়ে অন্তরা এখনো সিঙ্গেল। ইরফানের কথায় অন্তরার ধ্যান ভাঙে। ইরফান ডান হাত মুষ্টিবদ্ধ করে শক্ত কণ্ঠে বলে, যদি আমার ওয়াইফের গায়ে একটা আঁচড় লাগে তোমার দ্বারা, আই সোয়ার দুনিয়াতেই তোমাকে মিনি জাহান্নাম থেকে ঘুরিয়ে আনবো। অন্তরা কেঁপে ওঠে ইরফানের কথায়, সাথে বিস্ময় চোখে তাকায়। ইরফান কথাটা কেন বলেছে সে বুঝেছে। ভার্সিটিতে একটা মেয়ে ইরফানের সাথে টুকটাক কথা বলতো। অন্তরা ভেবেছিল ইরফান সে মেয়েকে পছন্দ করে বলে তাকে মানছে না। এই জন্য সে সেই মেয়েটাকে অনেক বাজে কথা শুনিয়েছিল, সাথে থাপ্পড়ও মেরেছিল। এই কথা ইরফানের কানে গিয়েছিল, তবে ইরফান এ ব্যাপারে নির্লিপ্ত ছিল। কিন্তু আজ ইরফান সেই সেম কাজ মায়রার ক্ষেত্রে অন্তরার প্রতি এমন মনোভাব থেকে এই কথাটা বলল। অন্তরা সেই কাজের জন্য আবারও যেমনি অনুতপ্ত হলো, তেমনি মায়রার প্রতি ইরফানের এতটা কনসার্ন দেখে ভীষণ অবাক হলো। ঝকিরে বলে, ইরফান গম্ভীর গলায় বলে, আই ডোন্ট বিলিভ ইউ। অন্তরার খারাপ লাগলো। ইরফানের চোখ অসম্ভব লাল দেখে অন্তরা চিন্তিত কণ্ঠে বলে, ইরফানের চোখ জ্বলে উঠল যেন। দাঁতের দাঁত চেপে বলে, নো নিড। অন্তরা মাথা নিচু করে নিল। খুব বুঝলো ইরফানের প্রতি সে কনসার্ন দেখিয়েছে বলে ইরফান আরও এক ধাপ রেগে গিয়েছে। অন্তরার ভীষণ খারাপ লাগে। সে তো ইরফানকে বলেনি তাকে ভালোবাসুক। সে যদি ভুল করেও তার অনুভূতি প্রকাশ করে ফেলে, ইরফান প্রচণ্ড রেগে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে দাঁড়ালো। অন্তরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, ভার্সিটি গিয়ে আজ হিসাব অনুযায়ী তোমার থাপ্পড় পাওনা ছিল, বাট ডিসিশন চেঞ্জ করলাম। থাপ্পড় হোক বা আদর, সবকিছুর অধিকার জাস্ট আমার ওয়াইফের। অন্তরার চোখের কোণে পানি চিকচিক করছে। ইরফান একটু থেমে তীক্ষ্ণ চোখে চেয়ে বলে, ইউ নো হু অ্যাম আই? অন্তরা প্রশ্নাত্মক চোখে তাকায় ইরফানের দিকে। ইরফান কিছু একটা ভেবে ঘাড় বাঁকিয়ে তার গাড়ির দিকে তাকালে দেখলো মায়েরা গাড়ির পাশে দাঁড়িয়ে আছে, দৃষ্টি তাদের দিকে। ইরফান বিরক্ত হলো, একে গাড়িতে বসিয়ে রেখে এসেছে এই স্টুপিড গার্ল বেরিয়ে এসেছে। ঘাড় ঘুরিয়ে অন্তরার দিকে চেয়ে চোখে ইশারায় মায়েরাকে দেখিয়ে বলে, আই অ্যাম হার পার্সোনাল প্রপার্টি। অন্তরা অবাকের উপর অবাক হয়। মায়েরার দিকে তাকায় অন্তরা। মেয়েটা চোখে পড়ার মতো সুন্দর, কিন্তু ইরফানের কাছে এসব ম্যাটার করে না অন্তরা জানে। অন্তরার তবু ইচ্ছে করো ইরফানকে অপমান করতে দুটো কথা শোনাতে। তার আগে ইরফান শক্ত কণ্ঠে বলে, আমার পার্সোনাল প্রপার্টি আর আমার ওয়াইফের পার্সোনাল প্রপার্টি, যেখানেই কেউ নজর দিবে তার চোখ দুটো তুলতে আমি জাস্ট একবারও ভাববো না। অন্তরা চোখ বুঝে নেয়। ইরফানের দিকে নজর দেয় তাকে হুঁশিয়ার করছে। অন্তরা চিৎকার করে বলতে ইচ্ছে করে, আমার মন দিয়ে আমি যাকে ইচ্ছা ভালোবাসবো, তুমি চোখ তুলে নেওয়ার কে? কিন্তু মুখ দিয়ে কথাগুলো বের করতে পারে না। উল্টো নিজেকে সামনে বলে। ইরফান গম্ভীর গলায় বলে, গুড। কথাটা বলে ইরফান উল্টো ঘুরে যেতে নিলে অন্তরা বলে ওঠে। ইরফানের পা থেমে যায়। রাস্তার অপোজিটে দাঁড়ানো মায়রার পানে তাকায়। ল্যাম্পপোস্টের আলোয় মায়রা বোকা বোকা কৌতূহলী চোখ জোড়া খুব সূক্ষ্ম চোখে ইরফান পরখ করে। হলদেটে আলোর কিছুটা মায়রার বাম গাল দখল করে নিয়েছে। ইরফান মায়রার মুখপানে দৃষ্টি নিবদ্ধ রেখে সূক্ষ্ম হেসে উত্তর দেয়, ইউ আর রাইট, আই ডোন্ট লাইক হার,
বাট শি ইজ মাই ডিপেস্ট ফিলিং। অন্তরার চোখে এতক্ষণের জমানো অশ্রু গাল বেয়ে গড়িয়ে পড়ে। ইরফানের লাস্ট কথাটা তীরের ন্যায় বুকে বিঁধল। ভার্সিটিতে থাকতে এত এত কেঁদেও দিন শেষে অন্তরা শুনেছে তার প্রতি ইরফানের কোনো অনুভূতি নেই। সেই একই কথা উল্টে গিয়ে পজিটিভ হয়ে গেল অন্য এক নারীর জন্য। এটাই বুঝি ভাগ্য? সে কি করলে ইরফানকে পেত? সে শান্তশিষ্ট। ইরফান এমন মেয়েকেই পছন্দ করে, আর মায়রা মেয়েটা ভীষণ দুরন্ত, যে ক্যারেক্টার ইরফানের ভীষণ অপছন্দের। কি লাভ পছন্দের তালিকায় থেকে যদি না হৃদয়ে ঠাঁই না পাওয়া যায়? ইরফান কথাটা বলেই গট গট পায়ে মায়রার সামনে গিয়ে দাঁড়ায়। মায়রা অভিমানী চোখে ইরফানের দিকে তাকায়। ইরফান কিছু বলল না। দুহাতের আঁশ দেয় মায়রার মুখটা, নেয় মায়রাকে ডান দিকে একটু সরিয়ে নিয়ে এসে মায়রার ঠোঁট জোড়ায় ছোট্ট একটা চুমু আঁকে। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এটা রাস্তা, মাঝে মাঝে টুকটাক মানুষ যাতায়াত করছে। সবচেয়ে বড় কথা, এখানে মায়রার ম্যাম দাঁড়িয়ে আছে। মায়রার লজ্জায় মাথা কেটে ফেলতে ইচ্ছে করলো। অন্তরা ইরফানের এমন কাণ্ড দেখে চোখ সরিয়ে উল্টো ঘুরে দাঁড়ায়। সেখানে আর দাঁড়ালো না। খুব ভালোই বুঝতো সে মায়রাকে ইরফানের অপছন্দের তালিকায় রাখার প্রশ্ন তুলেছিল বলে ইরফান মায়রাকে নিয়ে স্বীকারোক্তির পাশাপাশি কাজেও অ্যান্সার দিয়ে দিল। অন্তরার চোখের বাঁধ ভেঙেছে। দ্রুত পা চালালো তার বাড়ির দিকে। তার ভাগ্যটা এমন না হলেও পারত। মায়রা ইরফানের দিকে রেগে তাকায়। অসভ্য লোক একটা। ইরফান ভাবলেশহীন বা হাতে মায়রাকে উঁচু করে ধরে গাড়িতে গিয়ে বসে। এবারেও ইরফান মায়রাকে তার করে বসিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়রার মনে ভীষণ অভিমান, লোকটা তাকে ইচ্ছে করেই নিতে আসে না কবে থেকে। যদি আসতো তবে কি এমন হতো? মায়রা ইরফানের কোল থেকে নেমে পাশের সিটে যেতে চায়। ইরফান মায়রাকে তার সাথে চেপে ধরে গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড? মায়রা মুচড়ামুচড়ি করতে করতে বলে, ছাড়ুন আমায়, আমায় তো ভুলেই গেছেন আপনি, এখন কেন এসেছেন? ইরফান মায়রার পিঠ তার বুকে লাগিয়ে বসায়। এরপর মায়রার কাঁধে থুতনি রাখে, দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হেসে মৃদু স্বরে বলে, স্টুপিড, বড় হও, নয়তো আরো ভুলে যাব। কথাটা বলে গাড়ির ভেতরে লাইট অফ করে দেয়। বাঁ হাতে মায়রার মাথার উপর থাকা হিজাব নামিয়ে দেয়। ডান পাশের কাঁধ থেকে হিজাব নামিয়ে দেয়। দৃষ্টির সামনে ডান হাতে স্টিয়ারিং ঘোরায়। এরপর বাঁ হাতে মায়রার পেট বরাবর হাত রেখে ঘাড় বাঁকিয়ে মায়রার গলায় ভাঁজে মুখ গুজে শব্দ করে একটা চুমু খায়। এরপর দৃষ্টি রাখে রাস্তার পানে। মায়রা কারেন্ট শক খাওয়ার মতো ঝটকা খায়। মেয়েটা বুঝতেই পারেনি, জমে গিয়ে চুপটি করে বসে থাকে। ইরফান আবারও মায়রার কাঁধে তার থুতনি ঠেকিয়ে দুহাতে গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মৃদু স্বরে বলে, আর কখনো অপরিচিত কারো সঙ্গে একা কোথাও যাবে না, আন্ডারস্ট্যান্ড? মায়রা মিনমিন করে জিজ্ঞেস করে। অন্তরা ম্যামকে আপনি কিভাবে চিনেন? ইরফান গম্ভীর গলায় বলে। ডোন্ট নো। মায়রা ঘাড় বাঁকিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে। আপনি বলছেন না কেন আমাকে? ইরফান গাড়ির সাইড করে। এরপর দু হাতে মায়রাকে তার দিকে টেনে নিয়ে বলে, ফালতু কোয়েশ্চেনের অ্যান্সার করি না আমি। কেন গিয়েছিলে ওখানে? মায়রা উত্তর করে না। এই লোক তার কোশ্চেনের অ্যান্সার দেয় না, সেও দেবে না। মাথা নিচু করে মুখ বাঁকায়। ইরফান ভ্রু কুঁচকে বলে, কিছু আস্ক করেছি? মায়রা মাথা তুলে ইরফানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে অভিমানী কণ্ঠে বলে, আপনি আমাকে বলেননি, আমিও বলবো না। কথাটা বলে ইরফানের কোল থেকে উঠতে চায়। ইরফান মায়রার হাত টেনে গম্ভীর গলায় বলে, শি ওয়াজ মাই ফ্রেন্ড। মায়রা পিট পিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান মায়রার গালে হাত ডুবিয়ে মায়রার ঠোঁট জোড়ায় দৃষ্টি রেখে শীতল কণ্ঠে বলে, আবছা অন্ধকার, আবছা আলোর সমন্বয় ইরফান আর মায়রা একে অপরকে ঝাপসা দেখল। ইরফানের দৃষ্টিতে মায়রা তার লাজুক চোখ জোড়া নামিয়ে নেয়। ইরফান সূক্ষ্ম হাসত। মায়রা নড়াচড়া করল না, বরং ইরফানের সাথে সিটিয়ে গিয়ে দু হাতে ইরফানের বুকের কাছে শার্ট আঁকড়ে ধরে ইরফানের বুকে ডান গাল ঠেকিয়ে হঠাৎই ফুপিয়ে উঠল। ইরফান বিচলিত হয়। মায়রার মাথা ওঠাতে চায়। মায়রা মাথা ওঠায় না। ইরফান বিচলিত কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? ডোন্ট ক্রাই। কিছু করছি না। কথাটা বলে ডান হাতে মায়রার গাল স্পর্শ করে। চুলগুলো খুলে গিয়েছে। মায়রা চোখ তুলে তাকায় ইরফানের দিকে। দু হাতে ইরফানকে জড়িয়ে ধরল। এরপর চোখ বুঝলো। ইরফান তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল মায়রাকে গালের সাথে পানি লেপটে রয়েছে।
ইরফান ডান হাতে মায়রার ভেজা গাল মুছে দেয়। দ্বিতীয়বার ইরফান হাত বাড়ালে মায়রা বাঁ হাতে ইরফানের হাত ঝাড়া দেয়। ইরফান তবদা খেয়ে যায়, চোখ নামিয়ে বলে। স্টুপিড, কি প্রবলেম? মায়রা ইরফানকে ওভাবেই ধরে রাখলো। ইরফানের বুক থেকে মাথা উঠালো না, মাথাটা একটুখানি উঁচিয়ে কান্নামাখা গলায় বলে, আপনি হার্টলেস, দুদিন পর পর আমাকে ভুলে যান, পাষাণ লোক। ইরফান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মায়রার কথা শুনল। মায়রার চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মায়রা চোখ বুঝে ইরফানের বুকে মুখ ঘুষল। ইরফান মায়রাকে টেনে মায়রাকে তার মুখোমুখি করে ঠান্ডা গলায় বলে। কান্নার কারণ এটাই? মায়রা পিটপিট করে তাকায় ইরফানের দিকে। ইরফান তাকে অ্যাভয়েড করে বলে সে কাছে। ইরফান ব্যাপারটা ধরতে পেরেছে, বুঝতে পেরে মায়রা দ্রুত চোখ খিচিয়ে নিয়ে বলে, আমি বাড়ি যাব। ইরফান গম্ভীর মুখে মায়রার মুখপানে চেয়ে রইল খানিক। কানের পিঠ বেরিয়ে মায়রার চুলের ভাঁজে তার আঙুল চালিয়ে ঠোঁট সামান্য বাঁকায়। বাঁ হাতে মায়রাকে তার দিকে আরেকটু টেনে নিয়ে মৃদু স্বরে বলে, ইউ আর রিয়েলি এ স্টুপিড গার্ল, দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক ইউ। ইরফানের কথাটা শুনেই মায়রা চোখ মেলে তাকায়। ইরফান মায়রার দিকেই চেয়ে। মায়রা ফোঁস করতে করতে একদম ইরফানের মতো করে বলে, আই হেট ইউ মিস্টার। ইরফানের চোয়াল ঝুলে যায়। বিস্ময় দৃষ্টিতে তাকায় মায়রার পানে। মায়রা ইরফানের বুকে মুখ ঠেকিয়ে মিটি হাসল ইরফানের রিয়াকশন দেখে, কিন্তু সে ইরফানকে জড়িয়ে ধরেছে খেয়াল করতেই ভীষণ লজ্জা পেল। ধীরে ধীরে ইরফানকে ছেড়ে মাথা নিচু করেই পাশের সিটে বসতে চায়। এই জন্য একটু সরতে নিলে ইরফান মায়রার ডান হাতে এক টান দিয়ে নিয়ে মায়রার ঠোঁটজোড়া আঁকড়ে ধরে। মায়রা হতভম্ব। ইরফান মায়রার গলায় তার ডান হাত আলতো হাতে স্লাইড করতে থাকে, বাঁ হাতের মুঠোয় মায়রার দুহাত আঁকড়ে ধরে। বেশ কিছুক্ষণ পর ইরফান মায়রাকে ছেড়ে দেয়। মায়রা মাথা নিচু করে নেয়। ইরফান মায়রার দুহাত ছেড়ে খোলা চুলগুলো গলার সামনে থেকে সরিয়ে পেছন দিকে নিয়ে রাখে। ডান হাতে মায়রার মুখ উঁচু করে মায়রা চোখ বুঝে নিয়েছে। ইরফান ঠোঁট বাঁকিয়ে একটু হাসতে বোধ হয়। দুহাতে মায়রার পিঠ আগলে নিয়ে মেয়েটার গলার ভাঁজে মুখ নিয়ে লম্বা শ্বাস টেনে নেয়। মায়রা কেঁপে ওঠে। ইরফান ওভাবেই ঠান্ডা গলায় বলে, স্টুপিড গার্ল, হেটকে লাভে কনভার্ট করে নিব, ডোন্ট ওয়ারি। শুদ্ধ খাবার টেবিলে বসে কারোর সাথে ফোনে কথা বলছিল। টিনা বেগম সামিয়াকে বললেন শুদ্ধকে খাবার বেড়ে দিতে। সামিয়া মাথা নাড়িয়ে বলে। টিনা বেগম বিরক্ত হয়ে বলে। সামিয়া ঢোক গেল। মেয়েটা ভীষণ নাজুক স্বভাবের। টিনা বেগম তার ঘরের দিকে যেতে যেতে বলেন। টিনা বেগমের শাসনে মেয়েটি চুপসে যায়। আর চোখে একবার শুদ্ধর দিকে তাকালো। শুদ্ধ হাসতে হাসতে কারোর সাথে কথা বলছে, মাথা নিচু তার, তবে একটু পরপর গা দুলিয়ে হাসছে। সামিয়া বেশ কিছুক্ষণ শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধর কিছু কথা কানে আসে। এই না না প্লিজ। কথাটা শুনেই সামিয়া ফিক করে হেসে দিল। শুদ্ধ হাসির শব্দ পেয়ে মাথা তুলে তাকায়। সামিয়াকে তার দিকে চেয়ে হাসতে দেখে ভ্রু কুঁচকে নিল। এরপর চোখ সরিয়ে আবারও কথা বলায় ব্যস্ত হয়। শুদ্ধ তাকানোর সাথে সাথেই সামিয়া চোখ সরিয়ে নিয়েছিল। মেয়েটি লজ্জা পেয়েছে। শুদ্ধর কথা বলা শেষ করে গা টানা দিয়ে তার মাকে ডাকলে সামিয়া এগিয়ে এসে বলে। শুদ্ধ সামিয়ার দিকে একবার তাকালো। এরপর কিছু না বলেই চেয়ার থেকে উঠে তার মায়ের ঘরে যায়। সামিয়া বোকা চোখে শুদ্ধর প্রস্থান দেখল। টিনা বেগম এই কথাটা যে কথা তাকে বলেছিল যেন সে শুদ্ধকে খেতে দেয়, এটা সামিয়া বুঝেছিল, কিন্তু মুখ ফসকে শুদ্ধকে বলে দিয়েছে। শুদ্ধ তার মায়ের পাশে বসে জিজ্ঞেস করে, মা কি হয়েছে তোমার? টিনা বেগম ছেলের কণ্ঠে চোখ মেলে তাকায়। ছেলের চিন্তিত মুখখানা দেখে বলেন। শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকিয়ে বলে, এই মেয়েটা যে বললো তুমি অসুস্থ। টিনা বেগম কপাল চাপড়ালেন। এই সামিয়াকে নিয়ে আর পারে না। শুদ্ধর মুখে হাত বুলিয়ে বলে, আমার কিছু হয়নি বাবা, ঘুম পেয়েছে আমার, তুই খেয়ে নে, দুপুরেও তো বাইরে কি খাস না খাস। শুদ্ধ তার মাকে দেখলো, বুঝলো আসলেই তার মা সুস্থ না। তাই আর কথা না বাড়িয়ে ঘরের বাইরে লাইট নিভিয়ে দরজা ভিড়িয়ে বাইরে চলে গেল। শুদ্ধ সামিয়ার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে, আমার মায়ের অসুস্থতা নিয়ে মস্করা করছো, আর একদিন এমন দেখলে থাপড়ে বইরা বানিয়ে দিব বলে দিলাম। সামিয়া মাথা নিচু করে রাখে। সে তো মিথ্যে বলেনি, কিন্তু ত্রিনা বেগমের বলা কথাটা মিথ্যে জেনেও ভুল করে শুদ্ধকে বলে ফেলেছে। মিনমিন করে বলে, জি দুঃখিত।
শুধু নিজে নিজেই টেবিলের উপর রাখা খাবার তার প্লেটে বেড়ে নেয়। সামিয়া এগিয়ে এসে বলে, আপনি বসুন, আমি দিচ্ছি। শুদ্ধ বিরক্ত হলো। ইদানিং মেয়েটাকে তার আশেপাশে বেশি দেখে, যেটাতে সে খুবই আনইজি ফিল করে। কোনো উত্তরই করল না। সামিয়া একপাশে দু হাত একসাথে জমা করে দাঁড়িয়ে রইল। শুদ্ধ তার মতো চুপচাপ খেয়ে বেসিনে হাত ধুয়ে নিল। এরপর কোনো দিকে না তাকিয়ে তার ঘরের দিকে যেতে নিলে কোনো কিছু শব্দ পেয়ে দাঁড়িয়ে পড়ে। পিছু ফিরে দু পা এগিয়ে আসতে দেখল সামিয়া মাটিতে বসে আছে। শুদ্ধ অদ্ভুতভাবে তাকায়, শব্দ পেয়েছে মানে পড়ে গিয়েছে। এত বড় মেয়ে পড়লো কেমনে? সামিয়া ওঠার চেষ্টা করছে, বেচারি যেমন লজ্জা পেয়েছে তেমনি কোমরে ব্যথা পেয়েছে। শুদ্ধ এগিয়ে গিয়ে কিছু দেখে জিভে কামড় দিল। সে যখন ফোনে কথা বলছিল তখন ধান্দায় কখনো গ্লাস থেকে পানি ফেলেছিল, কখনো ছিটিয়ে দিচ্ছিল। বুঝলো এ মেয়ে তার ফেলা পানিতেই পিসটা খেয়ে পড়েছে। শুদ্ধর হাসি পেল, নিজেকে না দমিয়ে শব্দ করে হেসে ফেলল। সামিয়ার লজ্জায় চোখ মুখ খিচিয়ে নেয়। শুদ্ধ একটু পর নিজেকে দমিয়ে নিল। এভাবে হাসা ঠিক নয়, কিন্তু এত ঠিক ভুল মনে থাকে নাকি? মেয়েটা উঠতে পারছে না দেখে সামিয়াকে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিয়েও দ্রুত হাত সরিয়ে আনলো। আয় হায়, করছিলটা কি? তার ফাড়া পাখির সম্পদ অন্য কেউ ছুঁয়ে দিলে তারই তো বুক ফাটে। সামিয়া শুদ্ধর হাত বাড়ানো চোখে পড়েছিল। সাথে সাথে গুটিয়ে নিতে দেখে মেয়েটা অবাক হয়ে শুদ্ধর দিকে তাকায়। শুদ্ধ তার মায়ের ঘরের দিকে একটু এগিয়ে গিয়ে বলে, ওগো আমার সুস্থ মা, বেরিয়ে এসো, তোমার মেহমান পড়ে গিয়েছে, এসো এসো। সামিয়া অবাক হয়ে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধ তার মাকে বেরিয়ে আসতে দেখে তার ঘরের দিকে চলে যায়। ত্রিনা বেগম ঘর থেকে বেরিয়ে সামিয়াকে মেঝেতে দেখে দ্রুত এগিয়ে গেলেন। শুদ্ধর কানে আসলো মায়ের কথা। পড়লি কিভাবে? দেখে চলবি না? শুদ্ধ হাসল। তার মা তো জানে না তার মহান ছেলের জন্যই বেচারি মেহমান ঠাস হয়ে গিয়েছে। ভাবনার মাঝেই শুদ্ধর ফোনে কল আসে। অন্তরার নাম্বার দেখে শুদ্ধ ভ্রু কুঁচকালেও বেশি না ভেবে কল রিসিভ করে। কিছু বলার আগে ওপাশ থেকে অন্তরা ভাঙা গলায় বলে, শুধু একটু দেখা করতে পারবি? শুদ্ধ ভ্রু কুঁচকে বলে, কোন শোকে? রাত বাজে 9টা, বাইরে গেলে একমাত্র আমার বইয়ের জন্যই যাব, নয়তো নেভার। অন্তরা ভ্রু কুঁচকে বলে, ফাইজের বোন তো এক সরল সোজা, কি সুন্দর একটা মেয়ে। তোর মতো বাদরের গলায় ফাড়া মুক্তটা কেন ঝুলাতে চাইছে বুঝলাম না। শুধু ইনোসেন্ট মুখ করে বলে, কি? ফারহা মুক্ত? ইম্পসিবল। ও সাক্ষাৎ ডাইনি, আমার সেকেন্ড মা। আমি মারাত্মক জ্বালাই। কেউ একটু বিয়ের আগ থেকে স্বামীর সেবা করার প্র্যাকটিস করবে, তা না করে শুধু ডাইনিদের মতো দেমাগ দেখায়। বিয়ে না করতেই জীবন আমার তেনা তেনা ফেনা ফেনা সব করে দিচ্ছে ইয়ার। অন্তরা এত দুঃখের মাঝেও হেসে ফেলল শুদ্ধর কথায়। অতঃপর বলে, ভাই, আমি একটু দুঃখ প্রকাশ করতেই কল করলাম। তুই আমারে হাসিয়ে মারবি নাকি? তুই সবার জীবন তেনা তেনা করে এইসব বলছিস? লাইক সিরিয়াসলি? শুধু নিজেও একটু হাসল। একটু পরে মুখটা ইনোসেন্ট বানিয়ে বলে, আমি নিষ্পাপ বাচ্চা। হ্যাঁ, খুব। এত নিষ্পাপ বাচ্চা যে 5 বছরের বাচ্চাও তোকে দেখে আফসোস করবে। তারা এত ছোট হয়েও আমাদের শুদ্ধর মতো নিষ্পাপ হতে পারলো না কেন? ইরফানের সাথে দেখা হয়েছিল। শুদ্ধ সাথে সাথে বলে ওঠে, খাই ছেড়ে কয়টা থাপ্পড় খেলি। আমিও যদি ভার্সিটিতে একটু ট্রাই করতাম তোকে থাপ্পড় খাওয়ানোর, তুই তো পালালি। যাক, এখন তো খেয়েছিস, বলছি ভালো মতো খেতে পেরেছিস তো? পেট ভরেছে? অন্তরা বিরক্ত হলো, শুদ্ধ হাসল। অতঃপর এসব রেখে সিরিয়াস হয়ে বলে, কাহিনী বল। মায়রাকে নিয়ে বলা ইরফানের কথাগুলো ভেবে অন্তরার চোখ জোড়া ভিজে উঠল। তাকে দেখিয়ে ইরফানের মায়রাকে চুমু খাওয়ার ব্যাপারটা চোখে ভাসতেই অন্তরার কেমন দম বন্ধ লাগলো। একটু চুপ থেকে নাক টেনে বলে, তোর ভাইকে একটু দয়া মায়া নেই শুদ্ধ? এতদিন ভাবতাম মনই নেই, কিন্তু বউকে নিয়ে যে সিরিয়াস এখন বুঝলাম মন আছে। কিন্তু অন্যরা কি মানুষ না? তোর ভাই এত আয়োজন করে মানুষকে কষ্ট দেয় কেন বলতো? শুদ্ধ চুপ করে শুনল, কোনো উত্তর করল না। এসব তো নতুন নয়। অন্তরা আবারও বলে, আমি তো বলছি না তোর ভাইকে, তাকে আমাকেই ভালোবাসতে হবে। আমি কাকে ভালোবাসবো না বাসবো সেসব তোর ভাই কেন ঠিক করবে? শুদ্ধ এবারেও কিছু বলল না। মুখটা মলিন তার। সে কি করবে?
তার হাতে তো কিছু নেই। অন্তরা ডান হাতে চোখের পানি মুছে বলে, আমার এই মায়েরাকে খুন করতে ইচ্ছে করছে শুধু। আমি এতদিন ভাবতাম ইরফান হয়তো আমাকে না মানলেও কাউকে ভালোবাসবে না, এটা ভেবে একটু হলেও শান্তি পেতাম যে ও আমার না হলেও অন্য কারোর তো হবেই না। কিন্তু ও কিভাবে কাউকে নিয়ে এত ডেসপারেট হতে পারে? ওকে মায়েরাকে নিয়ে এত ডেসপারেট হতে দেখে আমার দম বন্ধ লাগছে। মেয়েটা আমার ছোট বোনের চেয়েও অনেক ছোট, কিন্তু আমি ওকে সহ্য করতে পারছি না। শুদ্ধ ভ্রু কুচকে বলে, ভার্সিটির কিছু এখানে রিপিট করিস না। তোর সব ইচ্ছে মনেই চেপে রাখ। ইরফান মায়রার ব্যাপারে ভীষণ সিরিয়াস, আর ও কেমন সেটা তোকে নতুন করে চেনাতে হবে না আমার। এসব রেখে একটা ঘুমের ওষুধ খেয়ে কড়া ঘুম দে। অন্তরার চোখ থেকে টুপটুপ করে পানি গড়িয়ে পড়ে, নাক টেনে বলে, ইরফান যে বলতো আমি ওর ভালো ফ্রেন্ড, সেটাও ভুলে গিয়েছে। বন্ধুদের কথা ভেবেও তো আমার সাথে দুটো ভালো কথা বলা যায়। ভালো না হয় নাই বাসলো, বন্ধুত্ব ভেঙে গেলে মানুষের একটু হলেও তো কষ্ট হয়। ইরফানের হয় না, ও এমন কেন? শুদ্ধ বেশ কিছুক্ষণ চুপ থাকে, এরপর চাপা শ্বাস ফেলে বলে, ও নিজেকে এক্সপ্লেন করতে পারে না। তোদের মাঝে ঝামেলা হওয়ার পর ওর ডিস্টার্ব থাকার ব্যাপারটা আমি খেয়াল করেছি। ছোট থেকে একসাথে আসি, একটু একটু নিজে থেকে যা বুঝেছি আর কি। ও তো মুখে বলার মানুষ নয়, সব জেনেও এসব বলছিস কেন? অন্তরা নীরবে কাঁদল, এরপর বলে, ইরফানকে আমার সাথে বন্ধু হয়ে কথা বলতে বলবি শুদ্ধ? আমি শুধু চাই ও আমার সাথে দুটো কথা বলুক, আমাকে ক্ষমা করুক। শুদ্ধ মৃদু স্বরে বলে, বলবো। কান্না থামা মেরি মা। তোর বৌমাকে একটু শেখাতো কিভাবে স্বামী সেবা করতে হয়। অন্তরা নাক টেনে টেনে বলে, বিয়ে কবে করবি? শুদ্ধ একটু আনমনা হয়ে বলে, মাকে কিভাবে ম্যানেজ করব সেটা ভাবছি। বলবো তো অবশ্যই, একটু টাইম নিচ্ছি। প্যারা নাই, মা আমার বহুত ভালো, ছেলের পছন্দ ফিরাবে না, কিন্তু মাকে কষ্ট দিতে একটু ভয় লাগে ইয়ার। অন্তরা মুখ বাঁকিয়ে বলে, তাহলে ফারাকে ভুলে যা। শুদ্ধ চেঁচিয়ে ওঠে, ইম্পসিবল। মা আর ফারা দুজনেই আমায় ঘিরে থাকবে। বালকোয় একটু সাহস দিবি, তা না উল্টো বেয়াদব মার্কা কথা বলিস। অন্তরা হাসতো, তাদের মাঝে এক খাঁটি প্রেমিক শুদ্ধ ভার্সিটি লাইফ থেকে জান প্রাণ দিয়ে একজনকে ভালোবাসে। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে নাসিম আর অন্তরা এই কথা জানতো, ফাইজকে জানায়নি। ফাইজের বোন ফারা এজন্য শুধু সবসময় তাকে আর নাসিমকে বলতো সে মধ্যবিত্ত, তার জন্য ফারা নয়। কিন্তু যখন শুদ্ধ স্যাটেল হয়, সে নিজেই ফাইজকে বলেছিল। ইরফানকে বলতে গিয়েছিল, ইরফানের অ্যান্সার ছিল, আই নো এভরিথিং। শুদ্ধর মাথায় হাত। শুদ্ধ ইরফানের কথাগুলো ভেবে বিড়বিড় করে, শালা বর-বউ দুটোই সিসিটিভি। ইরফান তার বাবাকে কল করে বলে দিয়েছে মায়রা তার সাথে আছে। ইরফান মায়রাকে নিয়ে একটা শপিং মলে যায়। মায়রার হাত তার হাতের মুঠোয় রেখে চারপাশে চোখ বুলিয়ে একটা গ্রিন কালারের জামা চুজ করো। এরপর জামাটি নিয়ে মায়রার সামনে নিয়ে ট্রায়াল রুমে যেতে বলে। মায়রা এসব জায়গায় কখনো আসেনি, কেমন যেন অস্বস্তি লাগছে তার। আমতা আমতা করে বলে, আমি বাইরে চেঞ্জ করতে চাই না। ইরফান ভ্রু কুচকে তাকায়, মৃদু স্বরে বলে, ওয়াই? মায়রা কি বলবে বুঝতে পারে না, মিনমিন করে বলে, বাড়ি চলুন। ইরফান গলা নামিয়ে বলে, ওকে, গাড়িতে এসো, চেঞ্জ করিয়ে দিচ্ছি। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের হাত থেকে জামা কেড়ে নিয়ে দ্রুত ট্রায়াল রুমের দিকে যায়। ইরফান দুহাত প্যান্টের পকেটে রেখে মায়রার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে সূক্ষ্ম হাসে। কিছুক্ষণের মাঝে মায়রা জামাটা গায়ে জড়িয়ে ট্রায়াল রুম থেকে বেরিয়ে আসে। হাঁটুর নিচ পর্যন্ত গ্রিন কালারের গো জামা, সেম কালারের একটা চুড়ি পায়জামার সাথে ওড়না মাথায় দেয়া। মায়রা ধীর পায়ে এগিয়ে আসে ইরফানের দিকে, মাথা নিচু তার। মায়রার পায়ে কিছুক্ষণ আগে ইরফানের কিনে দেওয়া একজোড়া ব্ল্যাক কালার জুতো। ইরফান মায়রার আলতো পায়ে হেঁটে আসা গভীর মনোযোগ দিয়ে দেখে। তার মনে হলো মেঝে ব্যথা পাবে, এজন্য মায়রা এত আলতোভাবে মেঝেতে পা ফেলছে। ব্যাপারটাই বিরক্ত নয়, বরং ভালো লাগা কাজ করলো। দৃষ্টি উপরের দিকে তুলে তাকায়।
মাথা নিচু করে তার দিকে এগিয়ে আসছে মেয়েটি। ইরফানের ঠোঁটের কোণে হাসি ফুটল, বিড়বিড় করলো, মাই গ্রিন বার্ড ফ্লাওয়ার। কয়েক সেকেন্ড পেরোতেই হঠাৎই ইরফানের ঠোঁটে লেগে থাকা হাসি মিলিয়ে গিয়ে দু চোখে ক্রোধ জমা হয়। চোয়াল শক্ত হয়ে যায়, ডান হাত মুষ্টিবদ্ধ করে তীক্ষ্ণ চোখে তাকায় মায়রার থেকে 2 হাত দূরত্বে মায়রার দিকে এগিয়ে যাওয়া একটা ছেলেকে দেখে। বড় বড় পা ফেলে বা হাতে মায়রাকে টেনে তার বাম পাশে এনে মায়রার মাথার পেছনে হাত দিয়ে তার বুকের বা পাশে মায়রার কপাল চেপে ধরে। 1 সেকেন্ডও সময় ব্যয় না করে ছেলেটার সামনে ডান পা বাড়িয়ে দেয়। সামনে কাঁচের টেবিলের উপর ভারী কাঁচ ছিল। ছেলেটি সেই কাঁচের উপর মুখ থুবড়ে পড়ে। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। ছেলেটির আর্তনাদ করে ওঠে। ইরফান তীক্ষ্ণ চোখে চেয়ে থাকলো কিছু সময়। সামনে কাজটা টার্গেট করে ইরফান ছেলেটিকে ফেলেছে। আশপাশ থেকে মানুষজন এগিয়ে আসে। ইরফান ভাবলেশীন। মায়রা মাথা উঠাতে চাইলে ইরফান মায়রার কোমর ধরে উঁচু করে কয়েক পা পিছিয়ে যায়। মায়রা দ্রুত মাথা ঘুরিয়ে পেছনে তাকাতে চাইলে ইরফান 2 হাতে মায়রার গাল চেপে মৃদু স্বরে বলে। লোক মায়রা অবাক হয়ে ইরফানের দিকে তাকায়। ইরফান খুব স্বাভাবিকভাবেই মায়রার দিকে ভালোভাবে দৃষ্টি বুলিয়ে চেক করে বলে, সাইজ ঠিক আছে? মায়রা এসব রেখে ইরফানের উদ্দেশ্যে বিচলিত কণ্ঠে বলে, কিভাবে কি হয়েছে? ইরফান পেছনে একবার তাকালো। ছেলেটির মুখ পুরো রক্তাক্ত হয়ে গিয়েছে। ইরফান দৃষ্টি ঘুরিয়ে মায়রার পানে চেয়ে মৃদু স্বরে বলে, নাথিং। এরপর মায়রার কোমরের দিকে হাত দিয়ে চেক করতে চায় জামাটা কি ঢিল হয়েছে নাকি টাইট। মায়রা ইরফানের হাত আঁকড়ে ধরে বলে, কি করছেন? ঠিক হয়েছে তো? ইরফান আর কিছু বলল না। মায়রার পেছনে এসে দাঁড়িয়ে মৃদু স্বরে বলে, গো। মায়রা পেছনে তাকাতেই মাথা ঘোরাতে চায়। তার আগে ইরফান পিছন দিয়ে মায়রার কপালে হাত দিয়ে মায়রার মাথা তার বুকে চেপে ধমকে বলে, স্টুপিড, আমাকে রাগিও না, যেতে বলেছি আমি। মায়রা অসহায় চোখে তাকালো। এই লোকটা এমন কেন? কি হয়েছে পেছনে? সবার কথা শুনে মনে হচ্ছে কেউ গুরুতর আহত হয়েছে, কিন্তু কিভাবে? কিছু ভাঙার আওয়াজও পেয়েছে। ইরফান মায়রাকে ছেড়ে গম্ভীর গলায় বলে, গো। মায়রা এগিয়ে যায়। ইরফান মায়রার পিছু পিছু। ছেলেটি মায়রার দিকে অদ্ভুত চোখে তাকিয়েছিল, সাথে ইচ্ছা করে মায়রাকে ধাক্কা দিতে চাইছিল। ছেলেটির সামনে বরাবর আয়না থাকায় কোনো কিছুই ইরফানের চোখ এড়ায়নি। ইরফান ঘাড় বাঁকিয়ে একবার মেঝেতে কাতরানো আহত ছেলেটার দিকে তাকিয়ে বিড়বিড় করে, বাস্টার্ড। ইরফান মায়রাকে ট্রায়াল রুমে নিয়ে গিয়ে কাপড় চেঞ্জ করিয়েছে মূলত মায়রাকে রিল্যাক্সে খাবার খাওয়ানোর জন্য। প্রায় সকাল থেকেই কলেজ ড্রেস পরেছিল। আর একবার মায়রার শুকনো মুখ দেখে সে বাড়ি পর্যন্ত যাওয়ার সময়টুকু নষ্ট করেনি। মায়রাকে চেঞ্জ করিয়ে সরাসরি একটা রেস্টুরেন্টে নিয়ে আসে। ইরফান মায়রার হাত ধরে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করে। মায়রার আশেপাশে চোখ বোলায়। খুব সুন্দর লাগলো জায়গাটি তার কাছে। চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলো। পুরো রেস্টুরেন্ট জুড়ে অনেক সুন্দর লাইটিং করা। মায়রা শপিং মলের ঘটনা মাথা থেকে বের করতে পারছিল না, তবে এখানে এসে তার মন ভালো হয়। ইরফান মায়রাকে নিয়ে এক কোণায় গিয়ে বসে। মায়রাও চুপচাপ ইরফানের পাশে ভদ্র হয়ে বসে। ইরফান মায়রাকে জিজ্ঞেস করলো না, নিজে থেকেই মায়রার জন্য হাঁসের মাংস দিয়ে বাসমতি চালের ভাত দিতে বলে ওয়েটারকে। মায়রা অবাক হয়ে তাকায় ইরফানের দিকে। মায়রার ভীষণ প্রিয় হাঁসের মাংস। মায়রার মনে প্রশ্ন জাগে, লোকটা কি জানে তার হাঁসের মাংস পছন্দ? দুপুরেও না খেয়ে তার পেট একদম ফাঁকা। এই খাবারটা ওই যে একদিন ইরফান তাকে গাড়িতে এনে দিয়েছিল, এরপর আর খাওয়া হয়নি। মেয়েটির মুখে হাসি ফুটে ওঠে। ইরফান কারোর সাথে কথা বলছিল। মায়রার হঠাৎই ঠান্ডা লাগে। এখানে এসি দেওয়া, এসিতে মায়রা বেশিক্ষণ থাকতে পারে না। মেয়েটা 2 হাতে নিজেকে গুটিয়ে নেয়। ইরফান ব্যাপারটা খেয়াল করতে বা হাতে মায়রাকে টেনে তার কোলে বসায়। মায়রা চোখ বড় বড় করে তাকায়। এখানে আশেপাশে কত মানুষ। মায়রা বিড়বিড় করে, ছাড়ুন আমায়। ইরফান মায়রার কথা শুনল না। ফোন টেবিলে রেখে কানে ব্লুটুথ লাগিয়ে কথা বলতে থাকে। 2 হাতে মায়রাকে তার বন্ধনীর মাঝে নিয়ে নেয়। এরপর মায়রার উদ্দেশ্যে মৃদু স্বরে বলে, আর শীত করবে না, ডোন্ট টক। মায়রা ঢোকিল। আশেপাশে চোখ বুলিয়ে দেখলো তেমন কেউ তাকায়নি তাদের দিকে। 2-1 মাঝে মাঝে তাকাচ্ছে। মায়রা লজ্জা পেল, তবে কিছু বলল না। তার অনুভূতি বুঝতে পারে না, তবে মনটাকে ভীষণ ফুরফুরে লাগলো। তার সত্যি এখন আর শীত করছে না। মায়রার অস্বস্তি হয়েছে ইরফানের কোলে বসে খেতে। মেয়েটা অনেকবার নামিয়ে দিতে বলেছে,
ইরফান ধমকে থামিয়ে দিয়েছে। মায়েরা উপায় না পেয়ে মাথা নিচু করে গপাগপ খেয়ে নেয়, আশেপাশে আর তাকায়নি। একটা গান শোনা। শুদ্ধর কথা ইরফান বিরক্ত হলো। সে এক মনে ফোন স্ক্রল করছে। শুধু হতাশ কণ্ঠে নাসিমের উদ্দেশ্যে বলে, আজ আমার কাকের গলা মানুষের কোকিলের গলা, তাই আমার দাম দিচ্ছে না কেউ। নাসিম হাসলো শুদ্ধর কথায়। তাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে ইরফান আর অন্তরার গানের গলা অনেক ভালো, তবে ইরফানের গানের গলা একেবারে মারাত্মক ভালো বলা যায়। কিন্তু এই ইরফানটার হাতে পায়ে ধরেও একটা গান শুনতে পারে না তারা। নাসিম বেঞ্চের দুপাশে দুপা দিয়ে ইরফানের দিকে চেয়ে বলে, কোথা থেকে অন্তরা এসে নাসিমের থেকে একটু দূরত্ব রেখে বসে বলে, কি হয়েছে? শুদ্ধ হতাশ কণ্ঠে বলে, আমিও তোদের মতো কোকিল হতে চাই। ইরফানের ভাব আর নেওয়া যাচ্ছে না। অন্তরা ইরফানের দিকে আর চোখে চেয়ে হাসে। এরপর হঠাৎই একটা গান গেয়ে ওঠে, ভালোবাসি তোমায়, ভালোবেসে যাব, জনম জনমের সাথী হব। ইরফান বোধ হয় শুনল না। অন্তরা ইরফানের দিকে চেয়ে মৃদু হেসে গানটা গাইল। সবাই বাহবা দিল। শুদ্ধ এবার ইরফানকে তেল মাখে, ও কোকিল, কোকিল শোনা, একটা গান শোনা। তোকে আমি তন্দুল বউ কিনে দিব, 2 লাইন শোনানে। ইরফান বিরক্ত হলো। দুঃখের বিষয়, ইরফানকে এত তেল দিয়েও ইরফান শেষমেশ 2 লাইনও গান গাইল না। সবাই হতাশ হলো। কখন ইচ্ছে করলে ইরফান একা একাই গায়, শুদ্ধ ফাইজ কেউ এসে তার পাশে বসতে স্টপ হয়ে যায়। এভাবেই তাদের বেশ কয়েকবার ইরফানের গলায় গান শোনা হয়েছে। সেই দিনের কথাগুলো ভেবে শুদ্ধ দীর্ঘশ্বাস ফেলল। সে ইরফানের বাসায় এসেছে। ইরফানকে অন্তরার কথা বলতে ইরফান রেগে যায়। শুদ্ধ তাদের ভার্সিটি লাইফের ছোট্ট একটা ভিডিও ওপেন করে দেখায় ইরফানকে। শুদ্ধর এই অভ্যাস আছে, অনেক ভিডিও তার কাছে সেভ আছে। ইরফান কিছু বলল না, শুধু দেখলো তাদের মাঝে ভার্সিটি লাইফের ছোট্ট ছোট্ট কাহিনীগুলো। শুধু ফোন পকেটে রেখে বলে, অন্তরার সাথে ফ্রেন্ডশিপটা ঠিক করে নে ইরফান, আগের কথা ভুলে যা। ইরফান বসা থেকে দাঁড়িয়ে যায় রেগে বলে, ইম্পসিবল। শুধু অসহায় চোখে চেয়ে বলে, ইরফান, অন্তরা আমাদের ফ্রেন্ড, আগের সব ভুলে যা। অন্তরা ফ্রেন্ডশিপ নষ্ট হওয়ার জন্য কষ্ট পাচ্ছে। ইরফান চোখ বুঝে শ্বাস ফেলে। এরপর শান্ত গলায় বলে, শি ওয়াজ লাইক মাই সিস্টার, বাট সে নিজ হাতে এই রিলেশন ডিস্ট্রয় করে দিয়েছে। কথাটা বলে আর দাঁড়ায় না, শুধু চুপ করে রইল। ইরফানের কথাটা ভাবল, কেন যেন প্রাণহীন হাসল। তার ভীষণ আফসোস হলো, ইরফান বোনের মতো অন্তরাকে হারিয়ে খুব ভালো নেই, অথচ সে ছাপ এই ছেলেটা তার কোথাও বিন্দুমাত্র কেন রাখে না। ইরফান শুদ্ধর ঘর থেকে নিজের ঘরে আসে। মায়েরা বিছানায় এলোমেলো হয়ে ঘুমিয়ে আছে। ইরফান ঘড়িতে একবার সময় দেখল, রাত 11টা। বেশ অনেকক্ষণ মায়রার মুখপানে চেয়ে রইল ইরফান। এগিয়ে এসে মায়রার কাজ ঘেঁষে দাঁড়ায়। মায়রা নড়ে চড়ে ওঠে। চুলগুলো মুখের উপর আসায় মায়রা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। ইরফান একটু ঝুঁকে ডান হাতে মায়রার অবাধ্য চুলগুলো মুখের উপর থেকে সরিয়ে দেয়। ঠোঁট বাঁকিয়ে সামান্য হেসে মৃদু স্বরে গেয়ে ওঠে, তোকে একার দেখার লুকিয়ে কি মজা, সে তো আমি ছাড়া কেউ জানে না। মায়রা কলেজে যাওয়ার জন্য বোরখা পরছিল। ইরফান হঠাৎই কোথা থেকে যেন এসে মায়রার হাত টেনে ধরে। মায়রা ভ্রু কুচকে পিছু ফিরে তাকায়। ইরফান মায়রার হাত থেকে বোরখা নিয়ে ছুঁড়ে ফেলে। মায়রা বিস্মিত কণ্ঠে বলে, কি করছেন? আমি কলেজ যাব তো। ইরফান গম্ভীর গলায় বলে, ও এই কলেজে আর পড়বে না। মায়রা কি বলবে বুঝে পায় না, অবাক হয়ে বলে, তাহলে কোথায় পড়বো? ইরফান মায়রার মাথার এলোমেলো চুল কানের পিছে গুজে দেয়। মৃদু স্বরে বলে, নিউ কলেজ। মায়রা বিরক্ত হয়। এই লোকটা একটা অদ্ভুত প্রাণী। সেই কলেজে পড়বে। গতকালকেই কয়েকজনের সাথে একটু একটু বন্ধুত্ব হয়েছে।
আর এই লোকটার বান্ধবীটাও কত ভালো, কলেজটাও খুব ভালো। সব মিলিয়ে মায়রার এই কলেজ ভালো লেগেছে। মায়রা ইরফানের সামনে থেকে সরে গিয়ে মেঝে থেকে বরখা তুলে নেয়। ইরফান আবারও মায়রার হাত থেকে বরখা কেড়ে নিয়ে চোখ রাঙিয়ে বলে, স্টুপিড, আমায় রাগিও না। একটু থেমে মায়রার গালে হাত দিয়ে নরম গলায় বলে, ওর চেয়ে ভালো কলেজে তোমায় অ্যাডমিট করিয়ে দিব, ওকে? মায়রা পিট পিট করে ইরফানের দিকে তাকিয়ে বলে, কিন্তু এই কলেজে পড়লে কি হবে? এই কলেজের কিছু পার্সন তোমার প্রপার্টির দিকে নজর দেয়। মায়রা বোকা চোখে তাকায় ইরফানের দিকে, অতঃপর বলে, আপনি কি পাগল? আমার তো সম্পদই নেই, কেউ নজর দিবে কিভাবে? কি সব আজগুবি কথাবার্তা। ইরফান বিরক্ত চোখে মায়রার দিকে তাকায়। মায়রার দুকাঁধ দু হাতে চেপে ধরে রেগে বলে, স্টুপিড, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার। আমি ওই কলেজেই পড়তে চাই, প্লিজ। নো। মায়রা হঠাৎই ইরফানের তার দু হাতে ধরে বাচ্চাদের মতো আবদার করে, প্লিজ, আমি ওই কলেজে পড়তে চাই। আপনার সব কথা শুনবো, একদম প্রমিস। ইরফান কেমন অদ্ভুত চোখে তার দু হাতের দিকে চেয়ে আছে, যে দু হাত আপাতত মায়রা তার দু হাতে ধরে আছে, ঠিক যেমন বাচ্চারা কারো কাছে তাদের ইচ্ছে পূরণ করতে আবদার করে। ইরফানের দৃষ্টি ঘুরিয়ে মায়রার মুখের দিকে তাকায়। মায়রা চাতক পাখির ন্যায় ইরফানের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। ইরফান মায়রার দিকে একটু চেপে দাঁড়িয়ে বলে, ওকে। মায়রার চোখ দুটো চকচক করে ওঠে, খুশিতে গদগদ হয়ে বলে, সত্যি? ইরফান মায়রার পানে চেয়ে আছে। মায়রা হেসে মাথা নাড়িয়ে বলে, আপনি অনেক ভালো। কথাটা বলে ইরফানের দুহাত ছেড়ে পিছু যেতে নিলে ইরফান বা হাতে মায়রাকে তার সাথে চেপে ধরে। মায়রা পিটপিট করে ইরফানের দিকে তাকায়। ইরফান মায়রার গালে ডান হাত ডুবিয়ে মৃদু স্বরে বলে, আই নো তুমি তোমার উইশ অনুযায়ী চলাফেরা করতে চাও, ফ্রিডম চাও, বাট তোমার সব উইশ পূরণ হবে না। লাইক তোমার সব কাজে ইরফান নেয়াজই থাকবে, আন্ডারস্ট্যান্ড? মায়রা বোঝার চেষ্টা করছে তার কোনো ইচ্ছে পূরণ হবে না। তাকে তো কলেজে পড়তে দিবে বললো, নাকি মত চেঞ্জ করো? মায়রা অসহায় মুখ করে বলে, আমি এই কলেজেই পড়তে চাই। ইরফান মায়রাকে ছেড়ে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে, স্টুপিড, বলেছি তো, ওকে। মায়রার মন ভালো হয়, কিন্তু তার কোন ইচ্ছে পূরণ হবে না এটা মায়রা বুঝল না। ভাবনা রেখে সে ঝটপট তৈরি হয়ে নিল, নয়তো কলেজে লেট হয়ে যাবে। তার রেডি হওয়া শেষ। এর মধ্যে ইরফান শাওয়ার নিয়ে বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। মায়রা একবার ইরফানের দিকে তাকিয়ে বাইরে বেরোতে নিলেই ইরফান গম্ভীর গলায় বলে, বাইরে ওয়েট করবে। মায়রা প্রশ্নাত্মক চোখে চায় ইরফানের দিকে। ইরফান রেডি হতে ব্যস্ত হলেও মায়রা ভ্রু কুচকে বলে, কেন ওয়েট করব? ইরফান তার গায়ে শার্ট জড়াতে জড়াতে মায়রার দিকে চেয়ে ছোট করে বলে, কজ তুমি আমার সাথে যাবে। মায়রা মুখ পাকায়। এতদিন তাকে ভুল ছিল, এখন ঢং করছে। লাগবে না, কিচ্ছু না বলে বাইরে বেরিয়ে যায়। ইরফান রেডি হয়ে নিচে নামলো। আশেপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ভ্রু কুচকে তাকালো। রুমা নেওয়াজ ইরফানকে খেতে বসতে বলে। ইরফান তার মায়ের উদ্দেশ্যে বলে, ও কোথায়? রুমা নেওয়াজ ছেলের দিকে তাকিয়ে রইল খানিক। ইরফান যে মায়রার কথা জিজ্ঞেস করেছে তিনি বুঝেছেন। অনেকদিন হলো তো মায়রাকে কলেজ নিয়ে যায় না। তা নিয়ে তারেক নেওয়াজ খুব বিরক্ত ছিল ইরফানের ওপর। আর গতকাল যা ঘটল, এরপর তারেক নেওয়াজ অনেক বেশি রেগে আছে ইরফানের ওপর। ইরফান তার মায়ের দিকে চেয়ে আছে উত্তরের আশায়। রুমা নেওয়াজ মৃদু স্বরে বলে, ইরফান কথাটা শুনেই অবাক হয়ে বলে, হোয়াট? রুমা নেওয়াজ ছেলের ব্যবহারে একটু অবাক হয়। এতদিন তো ইরফান নিজে মায়রার প্রতি উদাসীন ছিল। ঠিক উদাসীন বলা যায় না, সে নিজে মায়রার কাজগুলো না করে তার বাবাকে দিয়ে করিয়ে নিত। এক্ষেত্রে কখনো অবহেলা করেনি, কিন্তু এখন নিজেই চাইছে, তাই খানিকটা অবাক হলেন। ইরফান সময় নষ্ট না করে বাড়ি থেকে বেরিয়ে যেতে নিলে রুমা নেওয়াজ পিছু ডাকে। ইরফান ছোট্ট করে বলে, বাইরে খেয়ে নিব আম্মু। ছেলেটার রাগে কপালের রগ ফুলে উঠেছে। সেই স্টুপিডকে বলেই দিয়েছে যেন ওয়েট করে। পাকনামি করে চলে গিয়েছে। দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে, স্টুপিড গার্ল,
থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো আমি তোমার। মায়েরা কলেজ গেটের সামনে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ মাত্রই তাকে নামিয়ে দিয়ে গিয়েছে। মায়েরা এদিক ওদিক তাকায়। তার মাথায় কিছু চলছে। কাঁধে ব্যাগ ডান হাতে ধরে রেখে আশেপাশে চোখ ভরে একটু দূরে দোকান খোলা পেয়ে দ্রুত পায়ে সেদিকে এগিয়ে যায়। এরপর দোকানদারকে জিজ্ঞেস করে, আঙ্কেল সুপারগুলো আছে? ভদ্রলোক সম্মতি দিলে মায়েরা দোকানওয়ালাকে 4টে সুপার গ্লু দিতে বলে। মায়েরার কথা অনুযায়ী ভদ্রলোক 4টে সুপার গ্লু মায়েরার দিকে এগিয়ে দেয়। মায়েরা কিছু একটা ভেবে মিটিমিটি হাসছে। সুপার গ্লুগুলো ব্যাগে রেখে দেয়। এরপর দোকানদারের দিকে 500 টাকার নোট বাড়িয়ে দিলে ভদ্রলোক জানান খুচরা নেই। মায়েরা অসহায় চোখে তাকায়। তারেক নেওয়াজ তো তাকে খুচরা টাকা দেয় না, এমন নোট টাকা দেয় মাঝে মাঝেই। এখন কি করবে? ভাবনার মাঝে মায়েরার পাশে কেউ একজন দাঁড়িয়ে দোকানদারকে নিকট 100 টাকার নোট বাড়িয়ে দিয়ে বলে, সুপার গ্লুর দাম এখান থেকে রাখুন। দোকানদার ছেলেটির থেকে টাকা নেয়। মায়েরা দ্রুত পাশ ফিরে তাকায়। ছেলেটি দোকানদারের দিকে তাকিয়ে আছে। মায়েরা সাইড থেকে দেখলো, তার চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলো না কোথায় দেখেছে। অবাক হয়ে বলে, আপনি আমার টাকা দিচ্ছেন কেন? সাজিদ খুব স্বাভাবিক মুখাবয়বে তাকায় মায়েরার দিকে, মৃদু হেসে বলে, তোমার কাছে নেই তাই তোমাকে হেল্প করছি। কথাটা বলে আবারও সামনে তাকায়। মায়েরা কিছু একটা ভেবে বলে, আপনি ফারা আপুর ফ্রেন্ড না? সাজিদ ছোট করে বলে, হুম। মায়েরা মাথা নাড়িয়ে বলে, থ্যাংক ইউ ভাইয়া, আমি আপনাকে পরে দিয়ে দিব। সাজিদ দোকানদারের থেকে বাকি টাকা ফেরত নিয়ে পকেটে টাকা রাখতে রাখতে মায়েরার দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, লাগবে না, তুমি থ্যাংক ইউ দিলে এতেই হয়ে যাবে। কথাটা বলে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে উল্টো ঘুরে ভার্সিটির দিকে চলে যায়। মায়েরা বেশি কিছু ভাবল না। সেও তার কলেজ গেটের দিকে ভেতরে যেতে নিলে ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা পিছু ফিরে তাকিয়ে ইরফানকে দেখে অবাক হয়ে বলে, আপনি? ইরফান রেগে বলে, স্টুপিড, আমি তোমাকে ওয়েট করতে বলিনি। মায়েরা আমতা আমতা করে বলে, বাবা বলেছে তার সাথে আসতে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, বাইরে কি করছো? মায়েরা কিছু বলার আগে ইরফানের পাশে অন্তরাকে দেখে সালাম দেয়। ম্যাম সম্বোধন করে। অন্তরা সালামের উত্তর নেয়। ইরফান অন্তরার দিকে তাকালো না, মায়েরার গালে হাত দিয়ে বলে, ছুটির পর কলেজ থেকে বের হবে না, ভেতরে যাও। মায়েরা একবার অন্তরার দিকে তাকালো। অন্তরা কেমন করে যেন ইরফানের দিকে চেয়ে আছে। ইরফান ধমক দেয়, ভেতরে যেতে বলেছি আমি। মায়েরা কেঁপে ওঠে। দ্রুত অন্তরার থেকে চোখ সরিয়ে নিয়ে উল্টো ঘুরে কলেজ গেটের দিকে পা বাড়ায়। অন্তরা ঢোক গিরে বলে, ইরফান, আমার সাথে 2 মিনিট কথা বলবে প্লিজ? ইরফান মায়েরার দিকে চেয়ে গম্ভীর গলায় বলে। ও। অন্তরা ইরফানের হাত ধরতে গিয়েও গুটিয়ে নিল। ইরফান ভীষণ রেগে যায়। এই কাজ করলে থাপ্পড় মারতে একবারও ভাববে না। ইরফান দুহাত প্যান্টের পকেটে গুজে মায়েরার পানে চেয়ে রইল। মায়েরা একবার পিছু ফিরে তাকায়, দেখলো ইরফান তার দিকে চেয়ে আছে। এটা দেখে কেন যেন মায়েরার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। তবে ইরফানের দিকে অন্তরার দৃষ্টি দেখে মায়েরার কেমন যেন লাগে, ভালো লাগে না। বন্ধুর দিকে কেউ এভাবে তাকায়, ভাবনা রেখে সামনে এগোয়। মায়েরাকে যতক্ষণ দেখা গেল ইরফান ততক্ষণ দাঁড়িয়ে রইল। মায়েরা মিলিয়ে গেলে ইরফান তার গাড়ির দিকে এগিয়ে যায়। অন্তরা মৃদু স্বরে বলে, ভাইটাকে কেন ভালোবাসলে ইরফান? ইরফানের পা থেমে যায়, চোয়াল শক্ত হয়ে যায়। উল্টো ঘুরে দাঁতে দাঁত চেপে বলে, সেই কৈফিয়ত আমি তোমাকে দিব? হু আর ইউ? অন্তরা চোখ নামিয়ে নেয়। তার যে গতকাল থেকে কষ্টের পরিমাণ বহুগুণ বেড়ে গিয়েছে। যখন থেকে বুঝেছে ইরফান মায়েরাকে ভালোবাসে, তার নিজেকে পাগল পাগল লাগে। ইরফানের দিকে চেয়ে বলে, ইরফান, আমি... ইরফান অন্তরার কথা শুনলই না, উল্টো ঘুরে গট গট পায়ে চলে যায়। অন্তরা ছল ছল চোখে ইরফানের প্রস্থানের দিকে চেয়ে রইল। বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একসময় নিজেকে সামনে নিয়ে কলেজে চলে যায়।
মায়রার দুটো ক্লাস শেষ হয়েছে। মায়রার সাথে 3টে মেয়ের পরিচয় হয়েছে গতকাল। আজ তাদের সাথেই বসেছে। একজন বলে ওঠে, মায়রা মেয়েটার কথা শুনে ব্যাগ থেকে 4টে সুপার গ্লু বের করে সবাইকে দেখিয়ে হেসে বলে, জীবনেও ভুলবো না, এসব কাজ করতে কেউ ভুলে যায় নাকি? আরেকটি মেয়ে মায়রার পিঠে থাপ্পড় মেরে বলে। মায়রা তার হিজাবের দুপাশ নাড়িয়ে ভাব নিয়ে বলে, দেখতে হবে না মাথাটা কার? মায়রার কথায় সবাই হেসে ফেলল। তাদের কথার মাঝেই তাদের 3য় ক্লাস নেওয়ার জন্য অন্তরার রুমে প্রবেশ করে। মায়রা দ্রুত সুপার গ্লু ব্যাগে ভরে তার পাশের জনকে বলে, জানিস এই ম্যাম অনেক ভালো। মেয়েটি বলে। মায়রা একটু হাসল। কিছুক্ষণ পেরোতেই অন্তরা মায়রাকে দাঁড় করায়। মায়রা কিছু মনে করল না, বরং হাসি মুখে দাঁড়ালো। অন্তরার মুখাবয়ব আজ স্বাভাবিক নয়, বরং শক্ত, যেন মায়রাকে এক্ষুনি খেয়ে ফেললে তার মনের জ্বালা মিটত। অন্তরা মায়রাকে সামনে ডাকলো। মায়রা ভদ্রমেয়ের মতো তার ম্যামের কথা মনে অন্তরার সামনে এসে দাঁড়ায়। অন্তরার সামনে উঁচু জায়গাটাই দাঁড়িয়ে আছে। মায়রাকে দুটো সিঁড়ি বেয়ে ওপরে উঠতে বলে। মায়রা এবারেও মেনে নিল। অন্তরা মায়রার সামনে দাঁড়িয়ে বইয়ের একদম শেষ অংশ থেকে কোশ্চেন করে। দুঃখের বিষয় মায়রা একটাও পারছে না। পারবে কি করে? সে মাত্র কলেজে উঠল, সর্বোচ্চ প্রথম থেকে 2 থেকে 3 অধ্যায় পড়া হয়েছে তার। সেখানে কোথা থেকে যে প্রশ্ন ধরেছে মায়রা সব মাথার উপর দিয়ে যায়। মায়রা মিনমিন করে বলে, ম্যাম এগুলো তো আমাদের পড়ানো। অন্তরা চিল্লিয়ে ধমক দেয়, শাট আপ। মায়রা সহ ক্লাসের সকলেই কেঁপে ওঠে। মায়রা দুহাত জমা করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। অন্তরা সিঁড়ি বেয়ে নিচে নেমে স্টিলের স্কেল চায়। একজন স্কেল বের করে অন্তরার হাতে দেয়। অন্তরা 1 সেকেন্ডও সময় নষ্ট করলো না। গটগট পায়ে এগিয়ে এসে মায়রার সামনে দাঁড়িয়ে শক্ত গলায় বলে, হাত বাড়াও। মায়রা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ভয়ঙ্কর রেগে তাকিয়েছে তার দিকে। মায়রা ঠকিরে, তার দোষ কোথায় সে আসলে বুঝতে পারছে না। মায়রাকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অন্তরা নিজেই মায়রার হাত টেনে মেলে ধরে। এরপর গায়ের সব শক্তি দিয়ে মায়রার হাতে বাড়ি দেয়। মায়রা চোখ বুঝে নিল, মনে হলো তার জান বের হয়ে গেল। অন্তরা থামল না। পরপর আরও 2টো স্কেলের বাড়ি দেয় মায়রার হাতে। মায়রার মনে হলো তার হাত অবশ হয়ে আছে। মেয়েটা সহ্য করতে না পেরে হাত সরিয়ে নেয়। ব্যথায় তার চোখে পানির কণা জমলেও অন্তরা বোধহয় পছন্দ হলো না মায়রার হাত সরিয়ে নেওয়ার ব্যাপারটা। আবারও মায়রার হাত জোর করে টেনে এনে হাতে আরও 2টো বাড়ি দেয়। মায়রার গলা ফাটিয়ে কাঁদতে ইচ্ছে করলেও চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। অন্তরা হাতের স্কেল ছুঁড়ে ফেলে শক্ত গলায় বলে, এরপর থেকে আমার পড়া না করে ক্লাসে আসলে এর চেয়েও ভয়ঙ্কর পরিণতি হবে। ক্লাসের সবাই থমথমে মুখে চেয়ে আছে। পুরো ক্লাস নিস্তব্ধ। মায়রা তার হাতের দিকে তাকালো। জায়গায় জায়গায় কেটে রক্ত বেরিয়েছে। অন্তরা মায়রার উদ্দেশ্যে বলে, এই মেয়ে, বেঞ্চের উপর গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। মায়রা বিস্ময় চোখে তাকায় অন্তরার দিকে। অন্তরা ধমক দিলে মায়রাকে সত্যি সত্যি তার জায়গায় গিয়ে বেঞ্চের ওপর উঠে কান ধরে দাঁড়াতে হয়। অনেকেই লুকিয়ে লুকিয়ে হাসছে। মায়রা এই জীবনে এত অপমানিত হয়নি। স্কুল লাইফ পার করে এসেছে, কিন্তু এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। সে একটু দুষ্টামি করতো, কিন্তু ভালো ছাত্রী হয় আর বেয়াদবি না করায়, আবার সবার সাথে মিশুক হওয়ায় মায়রা সবসময় সব স্যার ম্যাডামদের প্রিয় তালিকায় থেকেছে। ফলস্বরূপ এর ধারের কাছেও শাস্তির তার অভিজ্ঞতা নেই মেয়েটির। সেখানে আজ এত মার সাথে অপমান। মায়রা তার বুকের সাথে মাথা ঠেকিয়ে রেখেছে। চোখ থেকে টুপ টুপ করে পানি গড়িয়ে পড়ে। মার খেয়ে যতটুকু না লেগেছে তার চেয়ে অপমানই বেশি লাগছে। মায়রার বান্ধবীরা অসহায় চোখে শুধু চেয়ে রইল। ক্লাসের বেল বাজলে মায়রা 1 সেকেন্ডও সেখানে দাঁড়ায় না। তার ব্যাগ নিয়ে এক প্রকার দৌড়ে ক্লাসরুম থেকে বেরিয়ে কমন রুমের দিকে যায়। পিছু পিছু মায়রার বান্ধবীরাও যায়। মায়রাকে ডাকে, মাথায় হাত বোলায়। মায়রা কারোর সাথে একটা কথাও বলল না। সে সব মেনে নিতে পারে, কিন্তু অপমান মানতে পারে না। তাকে তো অপমান করাও হয়েছে। সবসময় হাসতে পারলেও এখন কেন যেন শুধু কান্নাই পাচ্ছে মেয়েটার। মাথা নিচু করে নীরবে কাঁদে। ইরফানের কথা মনে পড়ল ভীষণ। যাওয়ার আগে তার গালে হাত রেখে বলেছিল ছুটি শেষে বের হবে না। মায়রা বুঝেছে ইরফান তাকে নিতে আসবে। তার ইচ্ছে করলো ইরফান এক্ষুনি এসে তাকে নিয়ে যাক এখান থেকে। তার বান্ধবী একটুও ভালো নয়।
প্রায় ঘন্টাখানিক মায়েরা মাথা নিচু করে নীরবে অশ্রু বিসর্জন দেয়। এরপর মায়েরা নিজেকে সামনে ওয়াশরুম থেকে মুখে পানি দিয়ে ডান হাতটা ট্যাপের নিচে ধরে রাখে কয়েক মিনিট, দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। তার 3টে নতুন ফ্রেন্ড অসহায় মুখ করে গোল হয়ে বসে আছে। মায়ের খারাপ লাগলো, তার জন্য এরা সবাই মন খারাপ করে বসে আছে। মায়েরা তাদের পাশে এসে বসে হেসে বলে, এই তোরা এমন কেন? অন্য কেউর মন খারাপ থাকলে তোদের উচিত তাকে জোকস বলিয়ে মন ভালো করে দেয়া, তা না করে তোরাও শোক পালন করছিস। ধ্যাত। সবাই অবাক হয়ে তাকায় মায়েরার পানে। মেয়েটা সত্যি হাসছে, যেন দুঃখের ছিটেফোঁটাও তার মাঝে নেই। মায়েরা হেসে কানে কানে ফিসফিসিয়ে কিছু একটা বলে শব্দ করে হাসে। মায়েরার কথা শুনে ওরাও না হেসে পারল না। 4 বান্ধবী হাসতে হাসতে একজন আরেকজনের ওপর হাসতে হাসতে হেরে পড়ছে। একটু আগেই যেখানে মায়েরার কেঁদে ভাসালো, সে মেয়েই সবাইকে প্রাণ খোলা হাসি উপহার দিচ্ছে। ইরফান ক্লাসরুমে থেকে বেরিয়ে আসে। শুদ্ধ কিছুটা দূরের একটি রুম থেকে ক্লাস নিয়ে বেরিয়ে ইরফানকে দেখে এগিয়ে আসে ইরফানের দিকে। ইরফানের দৃষ্টি অনুসরণ করে আফসোসের সুরে বলে, আজ মায়েরা ছোট বলে, একটু বড় হলেই কি সুন্দর তোর পাশে ভার্সিটি এসে তোর কোলে বসতে পারতো। আমার কি যে কষ্ট হয়। লাস্ট কথাটা চরম দুঃখ দুঃখ মুখ করে বলে। ইরফান বিরক্তিকর চোখে তাকালো শুদ্ধর দিকে। শুদ্ধ ভ্রু কুচকে বলে, আরে সত্যি বলছি, আমার মারাত্মক কষ্ট হয়। এই মাইয়াটা এখানে থাকলেই তুই কি সুন্দর তোর অফিস রুমে গিয়ে ওকে কোলে নিয়ে বসে থাকতে পারতি। ইরফান রেগে বলে। শাট আপ। শুদ্ধ না বোঝার ভান করে বলে, কি টাফ। ইরফান বিরক্তি ভরা চাহনি শুদ্ধর দিকে সরিয়ে নিয়ে মাঠের দিকে দৃষ্টি রেখে গম্ভীর গলায় বলে, আই থিঙ্ক ফারাহর সাথে ছেলেটাকে পারফেক্ট লাগছে। কথাটা বলে গম্ভীর মুখাবয়বে তার অফিস রুমের দিকে যায়। শুদ্ধ চোখ বড় বড় করে তাকায়। ব্যাপারটা হলো, তার ফারার পাশে শাহেদকে দেখে মেজাজটা বিগড়ে তো গেলই, সাথে অবাক হলো ইরফানের কথা শুনে। এতদিন সে সবাইকে জ্বালিয়েছে, অন্যরাও সুযোগ পেলে জ্বালিয়েছে। এইসব নর্মাল, কিন্তু ইরফান তাকে জ্বালাতে চাইছে। ইম্পসিবল। এটা আদৌ ইরফান তো? হাউ পসিবল? এসবের রহস্য পরে উদ্ঘাটন করা যাবে, আগেই জরুরি ফারার ব্যবস্থা করতে হবে। সে কি সুন্দর ঠান্ডা মাথার মানুষ। এই একটা মেয়ে শুধু তার ঠান্ডা মেজাজ গরম করে দেয়। শুধু দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে নেমে আসে, যেখানে ফারা সহ তার ফ্রেন্ডরা বসে আছে। শুধু গম্ভীর গলায় ডাকে, ফারহা। সবাই শুদ্ধর দিকে তাকিয়ে শুদ্ধকে সালাম দেয়। শুদ্ধ সালামের উত্তর দেয়। শাহেদের দিকে একবার তাকালো। একেই তো ফারা সুন্দর বলেছিল, আবার এর পাশে বসে আছে। কি অবস্থা! সে মানবে কি করে এসব? রেগে তাকায় ফারার দিকে। ফারা সবার মাঝ থেকে উঠে এসে শুদ্ধর সামনে দাঁড়ায়। ফারার ফ্রেন্ডরা শুদ্ধ আর ফারার ব্যাপারে জানে, এই জন্য কিছু বলল না। শুদ্ধ না জানলে অবশ্য মজা নিত। ফারা শুদ্ধর সামনে এসে দাঁড়ালে শুদ্ধ কোনো কথা না বলে ফারার হাত ধরে হাঁটতে থাকে। ফারা অবাক হয়ে বলে, আরে কোথায় নিয়ে যাচ্ছ আমায়? শুদ্ধ কিছুই বলল না। ফারার হাত ধরে হাঁটতে হাঁটতে তার গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। এরপর রেগে বলে, এই মেয়ে, ছেলেদের পাশে বসার স্বভাব কোথায় পেয়েছো? ফারা ভ্রু কুচকে বলে, ওরা আমার ফ্রেন্ড। শুধু দাঁতে দাঁত চেপে বলে, এত ফ্রেন্ড লাগবে না, ওরা ভালো না। তোমার পাশে বসার সুতো খুঁজে ওরা। মোটেও না, ওরা সবাই আমাকে বোন ভাবে। শুধু বিরক্ত হয়ে বলে, এত ভাবাভাবি বাদ। তোমাকে আমি কয়েকটা বেস্ট ফ্রেন্ড খুঁজে দিব। ওরা নিজেদের বাবুন ভেবে তোমার থেকে এমনিতেই দূরে থাকবে, আর তুমিও ওদের দেখে ক্রাশ ফ্রাশ খাবারা। শেষ। এত জ্বালাও, গরম লেগে গেল। ওহ। ফারা শুদ্ধর অবস্থা দেখে মুখ লুকিয়ে একটু হাসল। শুদ্ধ খেয়াল করতে হঠাৎই কেমন যেন ভীষণ রাগান্বিত স্বরে ডেকে ওঠে, ফারহা। ফারা কেঁপে ওঠে। শুদ্ধর দিকে তাকালে দেখলো শুদ্ধ শক্ত চোখে তার দিকে চেয়ে আছে। শুদ্ধ নিরেট কণ্ঠে বলে, সব ব্যাপারে তেয়ারামি মাথা পেতে মেনে নিব না ফারহা। এই ব্যাপারে ফান করে যে তেয়ারামিটা করবে, বিলিভ মি, তোমার অস্তিত্ব খুঁজে পাবে না তুমি। কথাটা বলেই চোখ বুঝে শ্বাস নিয়ে গম্ভীর গলায় জিজ্ঞেস করে, আর ক্লাস আছে? ফারা মাথা নাড়িয়ে না সম্মতি দেয়। শুদ্ধ গাড়ির দরজা খুলে দেয়। ফারা একবার শুদ্ধর দিকে তাকালো। ফারার অবাক লাগে শুদ্ধর হঠাৎ এমন রূপ দেখে।
শুদ্ধ আশেপাশে একবার তাকালো, এরপর সুযোগ বুঝে হঠাৎই ফারার ঘাড়ে টুপ করে একটা চুমু খেয়ে নেয়। ফারা থতমত খেয়ে যায়। শুদ্ধ মিটি মিটি হেসে বলে, এভাবে তাকালে কন্ট্রোল থাকে না ফারহা পাখি, আপাতত চোখ নামিয়ে রাখো। ফারা দ্রুত গাড়িতে উঠে বসে। শুদ্ধ গাড়ির ডোর লাগিয়ে ড্রাইভিং সিটে গিয়ে গাড়ি স্টার্ট দেয়। মায়েরা প্রথম 3টে ক্লাস করে আর ক্লাসে যায়নি, কমন রুমেই বসে আছে। তার ফ্রেন্ডদের যেতে বলেছিল, তারা মায়েরাকে রেখে যায়নি। ছুটির ঘন্টা কানে আসতে 4 বান্ধবী কাঁধে ব্যাগ নিয়ে রুম থেকে বেরিয়ে আসে। বাইরে পা রাখতেই মায়েরার মনটা বিষণ্ণতায় ঘিরে ধরে। সে তো অন্তরাকে কত ভালো বলেছিল, তবে তার সাথে কারণ ছাড়া এমন কেন করলো? মেয়েটা কিছুই বুঝতে পারে না। মাথা উঁচু করে মাঠের এক সাইডে ইরফানকে দেখে মায়েরা বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল সেদিকে। এরপর তার ফ্রেন্ডদের থেকে বিদায় নিয়ে দ্রুত পায়ে ইরফানের দিকে এগিয়ে যায়। এক পর্যায়ে দৌড় দেয় মেয়েটা। ইরফান ফোন স্ক্রল করছিল। মাথা উঁচু করে মায়েরাকে তার দিকে এভাবে দৌড়ে আসতে দেখে অবাক হয়। ফোন পকেটে রেখে দ্রুত সামনের দিকে পা চালায়। রাগ হলো তার, এই স্টুপিড এভাবে দৌড়াচ্ছে কেন? এক্ষুনি তো পড়ে যাবে। মায়েরা ইরফানের কাছাকাছি আসলে থেমে যায়। ইরফান জোরে ধমক দেয়, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলবো তোমার, দৌড়াচ্ছিলে কেন? মায়েরা মাথা নিচু করে হাঁপাচ্ছিল। মাথা তোলার আগে ইরফানের এমন ধমক খেয়ে মেয়েটার ভীষণ খারাপ লাগলো। এমনিতেই এই লোকটার বান্ধবী তাকে আজ কত অপমান করলো, এই লোকটাও তার সাথে এমন করছে। অভিমানে চোখের কোণে পানি জমল। মাথা তুলল না, আর সে একাই যাবে। এই লোকটার সাথে যাবে না, তার কাউকে লাগবে না। উল্টো ঘুরে এক পা এগুলো ইরফান মায়েরার হাত টেনে ধরে। মায়েরা মাথা নিচু করে হাত ছাড়ানোর চেষ্টা করে। ইরফান মায়েরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দেয়। আবারও ধমক দিতে গিয়ে থেমে যায় মায়েরার দিকে তাকিয়ে। মায়েরা মাথা উঁচু করে কান্নামাখা গলায় বলে, আমায় ছাড়ুন, আমি বাড়ি যাব। সবগুলো পাষাণ, শুধু আমাকে মারতে আসে। মায়েরার চোখ মুখ যেমন লাল তেমনি ফোলা। ইরফান মায়েরার দিকে বিস্ময় দৃষ্টিতে তাকিয়ে থাকে। দ্রুত মায়েরার মুখ 2 হাতের আজলায় নিয়ে বিচলিত হয়ে নরম গলায় জিজ্ঞেস করে, হোয়াট হ্যাপেন্ড? কাঁদছো কেন? ইরফানের এমন নরম সুর পেয়ে মায়েরার দলা পাকিয়ে কান্না বেরিয়ে আসতে চাইল। ভীষণ মন খারাপের দিনে কাউকে পাশে পেয়ে গেলে বোধহয় মন গলে যায়। কাঁদতে ইচ্ছে করে ভীষণ। মায়েরারও ইচ্ছে করলে, তবে মেয়েটা একদম কাঁদতে চায় না। সে কি সস্তা নাকি? কান্না মানুষের দুর্বলতা, আর নিজের দুর্বলতা আপন মানুষ ছাড়া কারো সামনে কখনো প্রকাশ করতে নেই। মায়েরা কান্নাগুলো গিলে নিতে চাইল, তবে মায়েরার মনের হাজারো বাধা পেরিয়ে অবাধ্য চোখের পানি চোখ বেয়ে গালে ঘুরিয়ে পড়ে। ইরফান ভীষণ বিচলিত হয়। কি হয়েছে তার বাটফ্লাওয়ারের? ভীষণ নরম গলায় আদুরের সুরে বলে, হোয়াট হ্যাপেন্ড লিটল গার্ল? ডোন্ট ক্রাই, আই উইল ফিক্স এভরিথিং, জাস্ট টেল মি। এমন আদুরে সুরে মায়েরার আরও কান্না পায়। আশেপাশে অনেকেই বাঁকা চোখে তাকায় ইরফান মায়েরার দিকে, তবে কেউ কিছু বলে না। ইরফান সেসব পাত্তা দেয় না। মায়েরা ইরফানের আদুরের সুর পেয়ে মাথা নিচু করে ইরফানের বুকে মুখ ঠেকিয়ে 2 হাতে ইরফানকে জড়িয়ে ধরে নিঃশব্দে চোখের পানি ফেলে। ইরফান স্তম্ভিত হয়ে যায় মায়েরার কাণ্ডে। ইরফান মায়েরাকে বাঁ হাতে আগলে নিল, মৃদু স্বরে বলে, ডোন্ট ক্রাই। মায়েরা 2 মিনিটেই নিজেকে সামনে নিল। ইরফানকে জড়িয়ে ধরেছে বুঝতে পেরেই দ্রুত ইরফানকে ছেড়ে দেয়, তবে ইরফান মায়েরাকে ছাড়ল না। বাঁ হাতে মায়েরাকে তার সাথে জড়িয়ে রেখে ডান হাতে মায়েরার ভেজা মুখ মুছে দেয়। এরপর 1 সেকেন্ডও সময় ব্যয় না করে মায়েরাকে কোলে তুলে নেয়। মায়েরা দ্রুত বলে ওঠে, কি করছেন? ইরফান উত্তর করল না। পায়ের গতি বাড়িয়ে কলেজ গেট থেকে বেরিয়ে যায়। অনেকেই অবাক হয়ে ইরফান আর মায়েরার দিকে চেয়ে রইল। ইরফান সেসব পাত্তা দিল না। মায়েরাকে নিয়ে গটগট পায়ে কলেজ মাঠ থেকে বেরিয়ে সোজা তার গাড়িতে বসিয়ে দেয়। মায়েরা পিট করে ইরফানের দিকে তাকিয়ে থাকে। ইরফান মায়েরার সিট বেল্ট বাঁধতে গিয়েও মায়েরার কোলের উপর থাকা মায়েরার ডান হাতটা চোখে পড়ে বাঁকহারা হয়। দ্রুত মায়েরার ডান হাতটা উঁচিয়ে বিচলিত কণ্ঠে বলে, এসব কি করে হয়েছে? মায়েরা ইরফানের দিকে তাকায়। ইরফান মায়েরার দিকে উত্তরের আশায় চেয়ে আছে। মায়েরা ঠকিল। তার মনে পড়ে জাহারার সাথে ঝামেলা হওয়ায় ইরফান জাহারার সাথে কত খারাপ আচরণ করেছিল। তাদের সম্পর্কটা কেমন বাজে হয়ে গিয়েছে শুধুমাত্র তার জন্য। এখন ইরফানের বান্ধবীর সাথেও সেম কাহিনী ঘটলে একটুও ভালো হবে না। মায়েরা চোখ নামিয়ে মিনমিন করে বলে, পড়ে গিয়ে। মায়েরা কথাটা শেষ করতে পারে না। ইরফান মায়েরাকে 2 হাতে তুলে সে সিটে বসে পড়ে। এরপর মায়েরাকে তার কোলে বসিয়ে দেয়। এরপর গাড়ির দরজা লাগিয়ে দেয়।
মায়রা ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান মায়রার হাতের দিকে চেয়ে আছে। ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এড বক্স নিয়ে মায়রার হাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। এরপর মায়রার দিকে তাকালে দেখলো মায়রা তার দিকে তাকিয়ে আছে। ইরফান বাঁ হাতে মায়রার মুখে লেগে থাকা ছোট্ট ছোট্ট ঘামের কণা মুছে দেয়। এরপর মায়রার হিজাবের পিন খুলে দেয়, নর্মালি মাথার উপর হিজাবটা দিয়ে রাখে। এরপর মায়রার চোখের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে,